হেই বন্ধুরা, একবার কল্পনা করুন তো, আপনি যদি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করেই অন্য একটি গ্রহতে টেলিপোর্ট হয়ে যান, তাহলে আপনার অনুভূতি ঠিক কিরকম হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি ঠিক এই রকমই একটি গল্পের উপর ভিত্তি করে তৈরি হওয়া আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি জন কার্টার নিয়ে। 2012-তে রিলিজ হওয়া এই মুভি ফ্লপের লিস্টে নাম লেখালেও আমার কাছে এই মুভি কিন্তু বেশ ভালো লেগেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিও দেখার পর কিংবা এই মুভি যদি আগে থেকেই দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এই মুভি আপনাদের কাছে কেমন লেগেছে। ওকে, ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। মুভির শুরুতেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয় লাল গ্রহ মানে মঙ্গল নামক গ্রহ সম্বন্ধে আমরা ঠিক যতটা জানি সেটা আসলেই ভুল, কারণ এই গ্রহে জীবনও রয়েছে এবং তাদের বেঁচে থাকার মতো উপযুক্ত পরিবেশও রয়েছে। কিন্তু বর্তমানে এই গ্রহ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে জোডাঙ্গা নামক একটি শিকারী রাজ্যের জন্য। আসলে এই জোডাঙ্গা রাজ্যের লিডার সাবধান এই পুরো বারসুম গ্রহকেই দখল করতে চায়। কি, বারসুম নামটা শুনে অবাক হলেন নিশ্চয়ই। আসলে আমাদের কাছে এই লাল গ্রহের নাম মঙ্গল হলেও ওই গ্রহে বসবাসকারী সকলের কাছেই তাদের এই গ্রহের নাম বারসুম, আর সাবধান এই পুরো বারসুমকেই দখল করতে চায়। কিন্তু এই কাজে তার প্রধান বাধা হয়ে দাঁড়ায় হিলিয়াম নামক একটি শক্তিশালী রাজ্য। এবার এই দুই রাজ্যের মধ্যে একদিন যুদ্ধ চলাকালীন জোডাঙ্গার লিডার সাবধানের সম্মুখে উপস্থিত হয় তিনটি অদ্ভুত ক্যারেক্টার, যারা নিজেদেরকে দেবী ইসেসের বার্তাবাহক বলে পরিচয় দিয়ে সাবধানকে এক অদ্ভুত হাতিয়ার উপহার দেয় এবং জানিয়ে দেয় এই যুদ্ধে দেবী ইসেস তার সঙ্গে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। তাই এরপর থেকে সাবধান যদি তাদের কথা মতো কাজ করে তাহলে খুব শীঘ্রই সে এই পুরো বারসুমকে দখল করে ফেলবে। এখানে জানিয়ে রাখি, দেবী ইসেসের এই বার্তাবাহকদের মুভিতে থানস বলা হয়েছে। এরা যে কোনো টাইমে যে কোনো রূপ ধারণ করতে পারে এবং শুধুমাত্র এই গ্রহেই না, এই জগতের সমস্ত গ্রহতেই তারা বিরাজ করে, মানে পৃথিবীতেও তাদের অস্তিত্ব রয়েছে। যাই হোক, এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা নিউ ইয়র্ক সিটির 1881 সালের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে এই মুভির মেইন চরিত্র জন কার্টার একটি অপরিচিত লোককে এড়িয়ে একটি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে তার ভাগনার উদ্দেশ্যে একটি টেলিগ্রাম প্রেরণ করে, যে টেলিগ্রামের মধ্যে লেখা রয়েছে অন্তত একবার আমার সঙ্গে দেখা করো। ফলে মামার থেকে এইরকম চিঠি পেয়ে এডগারও যথাশীঘ্রই সম্ভব উপস্থিত হয় তার মামার প্যালেসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইতিমধ্যেই তার মামা জন কার্টার আকস্মিকভাবেই মারা গেছেন। ফলে তার উকিল বয়ান অনুযায়ী তার সমস্ত সম্পত্তি এডগারের হাতে হস্তান্তর করে এবং একই সঙ্গে জন কার্টারের একটি পার্সোনাল ডায়েরিও তার হাতে তুলে দেয়, কারণ তিনি জীবিত অবস্থায় জানিয়ে গিয়েছিলেন এই ডায়েরি শুধুমাত্র যেন তার ভাগনার হাতেই তুলে দেওয়া হয়, মানে এটা শুধুমাত্র এডগারেরই পড়ার অধিকার রয়েছে। এবার এই সমস্ত কথার পর এডগার যখন ওই উকিলকে জানায় সে তার মামাকে শেষবারের মতো একবার ট্রিবিউট দিতে চায়, তখন ওই উকিল তাকে একটি ছোট্ট রুমের সামনে নিয়ে গিয়ে জানায় তার মামার মৃতদেহ এর ভিতরেই রয়েছে, কারণ তার মামা নিজে থেকেই চেয়েছিলেন তার শেষকৃত্য না করে তার বডি যেন একটি ফাঁকা জায়গায় ছেড়ে দেওয়া হয়। ফলে তার কথা মতোই তারা এই কাজ করেছে। কিন্তু এই রুম বাইরে থেকে খোলা একদমই অসম্ভব, এটা শুধুমাত্রই ভিতর থেকে ওপেন হয়। তাই এখন তার মামার দেহ দেখার কোনো উপায় তাদের কাছে নেই। ফলে এডগারেরও লাস্ট বারের মতো তার মামাকে দেখার সৌভাগ্য হয় না। এর পরবর্তীতে যখন ওই উকিল সেখান থেকে চলে যায়, এডগার বেশ কৌতূহল নিয়ে তার মামার সেই ডায়েরি পড়তে শুরু করে, আর এখান থেকেই শুরু হয় মুভির নতুন একটি প্লট। ডায়েরিতে যে ঘটনা লেখা রয়েছে তার শুরুতেই জন কার্টার তার ভাগনাকে উদ্দেশ্য করে লিখে গেছে, ছোটবেলায় তোমাকে আমি অনেক গল্প শুনিয়েছি যেগুলি তুমি নিঃসংকোচে বিশ্বাসও করতে, কিন্তু এখন তুমি অনেকটাই বড় হয়েছো, তাই এই গল্প হয়তো তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমি আরো একবার তোমাকে রিকোয়েস্ট করব এই গল্প বিশ্বাস করার জন্য। যার পরই সে ওই ডায়েরিতে লেখা গল্প পড়তে শুরু করে। আর আমরা জানতে পারি আজ থেকে প্রায় 13 বছর আগে জন কার্টার অ্যারিজোনাতে উপস্থিত হয় একটি প্রাচীন গুহার খোঁজ করতে, কারণ জন কোনো কাহিনীতে শুনেছে ওই প্রাচীন গুহাতেই রয়েছে প্রচুর পরিমাণে সোনা। তাই সে যদি একবার ওই গুহা উদ্ধার করতে পারে তাহলে সে রাতারাতি বিলিয়নিয়ারে পরিণত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অ্যারিজোনাতে বহু টাইম অতিবাহিত করার পরেও ওই গুহার খোঁজ সে কিছুতেই পায় না। এরই মধ্যে আবার ওই স্থানের একজন কর্নেল পাওয়েল জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কারণ বর্তমান টাইমে অ্যাপাচে নামক এক স্থানীয় গোষ্ঠী সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে। আর জন কার্টার আগে যেহেতু আমেরিকান গৃহযুদ্ধের একজন আর্মি ক্যাপ্টেন ছিলেন, তাই এই কর্নেল তাকে এখানে ধরে এনেছে যাতে এই মুহূর্তে সে তাদের ওই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। কিন্তু জন তাদেরকে জানিয়ে দেয় সে সরকারি কাজ অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে, এমনকি সরকারের হয়ে কাজ করতে গিয়ে সে অনেক বড় বলিদানও দিয়েছে। মানে কোনো একটা টাইমে সে যখন আর্মি ক্যাপ্টেন ছিল ওই টাইমে সে তার স্ত্রী এবং সন্তানকেও হারিয়েছে, যার পর সে ওই কাজ ত্যাগ করে বর্তমানে এই সোনা খোঁজার কাজেই ব্যস্ত হয়ে পড়েছে।
যাই হোক, জন তাকে কোনো সাহায্য করবে না জানার পর তারা তাকে একটি স্থানে বন্দি করে রাখে। কিন্তু জন চালাকি করে সেখানকার গার্ডকে মেরে ওই কর্নেলের ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যদিও কর্নেলও তার দলবল নিয়ে তাকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু হঠাৎই তাদের সম্মুখে সেই অ্যাপাচে গোষ্ঠী উপস্থিত হলে সেখানেই শুরু হয় তাদের মধ্যে একটি লড়াই। জন এই ফাঁকেই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যখনই সে দেখতে পায় এই লড়াইয়ে কর্নেল পাওয়েলও গুরুতরভাবে আহত হয়ে পড়েছে, তখন অনিচ্ছাকৃত হলেও শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য তাকে সঙ্গে নিয়ে সম্মুখে অগ্রসর হতে শুরু করে। কিন্তু এই গোষ্ঠীও তাদের পিছনে ধাওয়া করায় তারা একটি গুহায় লুকিয়ে পড়ে। আর তারপরে জন লক্ষ্য করে এইটাই হলো সেই গুহা, যে গুহা সে এত দিন ধরে খুঁজছে, কারণ ওই গুহার চারিদিকেই সোনায় ভর্তি। কিন্তু এইখানে সে কিছু করে ওঠার আগেই একটি থান ওই গুহায় উপস্থিত হয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। যদিও জন তার হাতে থাকা একটি বন্দুকের সাহায্যে ওই থানকে সঙ্গে সঙ্গেই হত্যা করে, কিন্তু ওই থানের হাতে থাকা একটি বস্তু হঠাৎ করেই জ্বলজ্বল করতে শুরু করলে জন সেটি তার হাতে নিয়ে বাথরুম কথাটি উচ্চারণ করে বসে। ফলে নিমেষেই জন পৃথিবী থেকে পৌঁছে যায় মঙ্গল গ্রহে। আসলে ওই থান মারা যাওয়ার টাইমে একটি মন্ত্র উচ্চারণ করছিল, যাতে সে আহত অবস্থাতেই মঙ্গল গ্রহে টেলিপোর্ট হতে পারে। আর জন তার থেকে শুনেই ওই বাথরুম কথাটি নিজেও উচ্চারণ করে বসে। আর যেহেতু ওই মেডেলের মতো বস্তুটি তার হাতেই ছিল, তাই ওই থানের জায়গায় জনই টেলিপোর্ট হয়ে যায় মঙ্গল গ্রহে। কিন্তু জন একদমই বুঝতে পারে না সে বর্তমানে কোথায় রয়েছে। এমনকি সে যখন হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা করতেও সে ব্যর্থ হয়, কারণ ওই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি এবং আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সম্পূর্ণই আলাদা। তাই জন হাঁটতে গিয়ে বারবার পড়ে যেতে শুরু করে, কিন্তু পরবর্তীতে সে নিজেকে সামলে নিয়ে বড় বড় লাফ দিতে সক্ষম হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই ওই গ্রহের এক যাযাবর উপজাতি থার্ক তার সম্মুখে উপস্থিত হয়। জন প্রথমে এরকম জন্তু দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, কিন্তু পরবর্তীতে তাদের হাতিয়ার দিয়েই জন তাদেরকে হারানোর চেষ্টা করে। কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হলে ওই উপজাতির লিডার টার্স তাকে বন্দী বানায়। অন্যদিকে দেখা যায় সেই হিলিয়াম রাজ্যের রাজকুমারী থরিস তার বাবার সম্মুখে উপস্থিত হয়ে একটি অদ্ভুত যন্ত্র দেখায়, এবং সেই যন্ত্র থেকে নির্গত হওয়া একটি নীল রশ্মিকে সে নবম রশ্মি বলে আখ্যা দেয়। আর সঙ্গে সে এটাও জানায় বর্তমান সময়ে তাদের বড় শত্রু জোডাঙ্গার নতুন শক্তির উৎস এটাই, তাই যত দূর সম্ভব এই শক্তির মাধ্যমেই হয়তো তাকে হারানো যেতে পারে। কিন্তু এই যন্ত্র নিয়েই কথা বলার টাইমে তাদের মধ্যে থাকা এক ছদ্মবেশী থান তার ক্ষমতার মাধ্যমে ওই যন্ত্রটিকে পুরোপুরি বিগড়ে দেয়। যদিও রাজা টার্ডোস বুঝতে পারে তার মেয়ের আবিষ্কৃত এই যন্ত্রের মাধ্যমে হয়তো জোডাঙ্গাকে হারানো সম্ভব, কিন্তু এই রহস্যময় নীল শক্তি ব্যবহার করার জন্য তাদের অনেক সময় অতিবাহিত করতে হবে, যে টাইম বর্তমান সময়ে তাদের হাতে একদমই নেই। কারণ জোডাঙ্গার রাজা তার নতুন ক্ষমতার সাহায্যে এক এক করে তাদের সমস্ত সুরক্ষা কবচ ধ্বংস করে এখন তাদের রাজপ্রাসাদের দিকেই অগ্রসর হচ্ছে। তাই তাদের কাছে জোডাঙ্গার শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু রাজকুমারী থরিস যখন জানতে চায় জোডাঙ্গা কোন শর্তে তাদেরকে ছেড়ে দেবে, তখনই তার বাবা তাকে জানায় জোডাঙ্গার রাজা সাবধান তাকে বিয়ে করতে চায়, আর যদি রাজকুমারী তাকে বিয়ে করতে রাজি হয় তাহলে জোডাঙ্গা আর তাদের উপর আক্রমণ করবে না। যেটা শুনেই রাজকুমারী পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে, কারণ সে খুব ভালো করেই জানে সাবধানকে বিয়ে করার পরেও জোডাঙ্গার এই সম্প্রসারণ কোনোদিনই বন্ধ হবে না। মানে জোডাঙ্গা এই পুরো বাথরুমকে দখল করেই ছাড়বে। তাছাড়া রাজকুমারী যদি একবার তাকে বিয়ে করে ফেলে তাহলে এই নবম রশ্মি সম্বন্ধে সে তার গবেষণা আর চালিয়ে যেতে পারবে না। তাই এই প্রস্তাবে তার সম্মতি একদমই নেই। কিন্তু রাজা টার্ডোস কঠোরভাবে তাকে জানিয়ে দেয় এটা ছাড়া তাদের হাতে আর কোনো অপশনই বেঁচে নেই, তাই তাকে এই বিবাহ করতেই হবে। এদিকে দেখা যায় জনকে বন্দী বানিয়ে ওই উপজাতিগুলি তাদের একটি ডেরায় নিয়ে আসে। জন এতক্ষণ হতভম্ব থাকলেও এখন সে খুব ভালো মতোই বুঝতে পারছে যদি সে তার নিজের জায়গায় ফিরে যেতে চায় তাহলে সেটা একমাত্র সম্ভব ওই মেডেলের মাধ্যমে, কিন্তু বর্তমানে সেটা রয়েছে ওই উপজাতির লিডার টার্সের কাছে। যাই হোক, এখানে তারা জনের সঙ্গে খারাপ কিছু ব্যবহার না করে তাকে একটি জায়গায় বন্দী করে রাখে, যেখানে একটি জীর্ণ থার্ক জনের সম্মুখে উপস্থিত হয়ে তাকে একটি বিশেষ ধরনের তরল পান করিয়ে দেয়, যার পর থেকেই জন ওই উপজাতির ভাষা সম্পূর্ণ বুঝতে শুরু করে। এই একই রকম সিন আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মুভিতেও লক্ষ্য করেছি, কিন্তু এখানে আপনাদেরকে বলতে হবে কোন মুভিতে আমরা এই একই রকম সিন দেখতে পাই। মানে কোনো একটি তরল পান করিয়ে দেওয়ার পর সে সেখানকার সমস্ত মানুষের ভাষা বুঝতে শুরু করে। কমেন্টে জানান দেখি কজন ঠিক বলতে পারেন। এনিওয়ে, এখানে বন্দী থাকা অবস্থাতেই উলা নামক একটি অদ্ভুত জন্তুর সঙ্গে জনের পরিচয় হয়, কিন্তু জনের তো এখন একমাত্র লক্ষ্য ওই মেডেল উদ্ধার করা, কারণ তাকে যে কোনো উপায়ে বাড়ি ফিরতে হবে। তাই ওই বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে সে যখনই ওই জায়গা থেকে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করে, উলা নামক ওই প্রাণীটি খুবই দ্রুত গতির মাধ্যমে তার আগেই সেই স্থানে পৌঁছে যায়, যেটা দেখে জন খুবই অসন্তুষ্ট হয় এবং তার পিছু ছাড়ানোর জন্য সে সোজা উপস্থিত হয় থার্কদের একটি পার্টিতে।
কারণ তাকে যে কোনো উপায়ে টার্সের থেকে ওই মেডেলটি উদ্ধার করতে হবে। কিন্তু উলা যেহেতু তার পিছন পিছন সমস্ত জায়গাতেই চলে যাচ্ছিল, তাই সেখানেও সে উপস্থিত হয়ে যায়। কিন্তু যখনই থার্করা ওই জন্তুটিকে মারতে শুরু করে, জন তখন তাদেরকে ওই কাজে বাধা দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে একটি থার্ককে হত্যা করে। ফলে জনের এইরকম অস্বাভাবিক ক্ষমতা দেখে থার্কদের লিডার সম্পূর্ণ হতবাক হয়ে যায়। এই মুহূর্তে সেই জীর্ণ থার্ক, মানে যে জনকে ওই তরল পান করিয়েছিল, সে ওই স্থানে উপস্থিত হলে আমরা বুঝতে পারি উলা নামক ওই প্রাণীটি আসলে তারই পোষা জন্তু। আর এই মুহূর্তে লিডার যখন তাকে এই স্থানে দেখতে পায়, তখন সে মনে করে জনকে বন্দি অবস্থা থেকে মুক্ত করেছে হয়তো সেই। ফলে পরবর্তীতেই তাকে বন্দি বানিয়ে শাস্তি স্বরূপ তার পুরো শরীরে আগুনের দাগ লাগানো হয় এবং জানিয়ে দেওয়া হয় পরবর্তীতে এইরকম ভুল যদি সে আবারও করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরই মধ্যে আবার আরেকজন থার্ক খবর দেয় আকাশে 3টি উড়ন্ত যুদ্ধ জাহাজ দেখা গেছে। ফলে সঙ্গে সঙ্গেই তারা ওপেন জায়গা থেকে আড়ালে লুকিয়ে পড়ে, যাতে তাদের উপর কেউ আক্রমণ করতে না পারে। আর এরপরেই আমরা দেখতে পাই হিলিয়ামের রাজকুমারী সাবথানকে বিয়ে করবে না বলেই একটি যুদ্ধ জাহাজ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সাবথান এটা সম্বন্ধে জেনে গিয়ে তার 2 যুদ্ধ জাহাজের সাহায্যে রাজকুমারীর পিছু নিয়েছে। এখানে জনও ওই থার্কদের সঙ্গে মিলে একটি টেলিস্কোপের মাধ্যমে ওই লড়াই দেখতে শুরু করে। কিন্তু লড়াইয়ের টাইমে যখনই রাজকুমারী তার উড়ন্ত যুদ্ধ জাহাজ থেকে পড়ে গিয়ে নিচের দিকে ঝুলতে থাকে, তখন জন এই দৃশ্য দেখে মনে করে সেও একজন মানুষ। ফলে সে তার দীর্ঘ দূরত্বে লাফ দেওয়ার ক্ষমতা ব্যবহার করে নিমেষেই রাজকুমারীকে নিচে পড়ে যাওয়া থেকে আটকে নেয় এবং পরবর্তীতে জোডাঙ্গার একটি যুদ্ধ জাহাজকেও ধ্বংস করে দেয়। এতক্ষণে থার্করাও ওই সমস্ত যুদ্ধ জাহাজের দিকে আক্রমণ করতে শুরু করেছে। ফলে সাবধান এখান থেকে পিছু হাঁটতে বাধ্য হয়। কিন্তু এর পরবর্তীতে থার্কদের লিডার টার্স জনকে তার দোতার সোজাত বলে ঘোষণা করে। মানে জনকে এত দ্রুত গতিতে লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতে দেখে তার প্রতি মুগ্ধ হয়ে সে তাকে তার ডান হাত বলে ঘোষণা করে এবং এরপর থেকে থার্কদের বিরুদ্ধে যারাই লড়াই করতে আসবে, জনই তাদের ওই সমস্ত লড়াইয়ের নেতৃত্ব দেবে। কিন্তু এই কথা শুনে জন তার প্রস্তাবে অসম্মতি জানায়। যদিও জন যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, বিপরীতে টার্স তাকে হুমকি দেয়, তুমি আমার প্রস্তাব যদি না মেনে নাও, তাহলে যে মহিলাকে বাঁচানোর জন্য তুমি এত লড়াই করলে তাকেই আমরা হত্যা করব। ফলে ওই মহিলাকে বাঁচানোর জন্যই অনিচ্ছাকৃত হলেও জন তার প্রস্তাব এই মুহূর্তে মেনে নেয়। যার পরবর্তীতে ওই মেয়ের সঙ্গেই কথা বলার টাইমে জন বুঝতে পারে সে বর্তমানে রয়েছে মঙ্গল গ্রহে, আর জন এসেছে জাসুম থেকে। মানে এই গ্রহের বাসিন্দাদের কাছে মঙ্গলের নাম যেমন বারসুম, ঠিক তেমনি পৃথিবীর নামও জাসুম। এবার এটা বুঝতে পেরেই রাজকুমারী থরিস তার থেকে জানতে চায় সে এই স্থানে কিভাবে পৌঁছেছে। উত্তরে জন শুধু তাকে সেই মেডেলটি দেখায় যেটা বর্তমানে টার্সের কাছে রয়েছে। এবার রাজকুমারী ওই মেডেল দেখেই অনুমান করে জন হয়তো একজন থানস, কারণ ইতিহাস অনুযায়ী এই মেডেল একমাত্র থানদের কাছেই থাকা সম্ভব। তাই জন এই কথা সত্যি বলছে নাকি মিথ্যে, এইটা প্রমাণ করার জন্যই রাজকুমারী তাকে নিয়ে উপস্থিত হয় সেখানেই থাকা দেবী ইসেসের একটি টেম্পেলে। যদিও শোলা নামক সেই থার্ক, মানে যে জনকে সেই তরল পান করানোর জন্য শাস্তি পেয়েছিল, সে তাদের দুজনকে ওই টেম্পেলে যেতে বারণ করে, কারণ ওই স্থান সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ। কিন্তু তাও তারা ওই স্থানে উপস্থিত হয়ে সেখানের দেওয়ালে থাকা একটি প্রাচীন লিপি পড়ে রাজকুমারী জনকে জানায় এই গ্রহে থাকা ইস নদীর একমাত্র প্রান্তে রয়েছে দ্য গেটস অফ ইস, যেখানে গেলেই একমাত্র জানা যাবে জন এই গ্রহে কিভাবে এসেছে আর এখান থেকে সে কিভাবে ফিরতে পারে। আসলে এটা রাজকুমারী থরিসের একটি প্ল্যান, কারণ যখন থেকে সে জনকে ওইভাবে লাফিয়ে সাবধানের বিরুদ্ধে লড়াই করতে দেখেছে, তখন থেকেই সে ভেবে নিয়েছে এটাই তার প্রধান হাতিয়ার জোডাঙ্গাকে পরাজিত করার জন্য। তাই চালাকি করে সে তাকে এই কথা জানিয়ে চুক্তি করে জনকে ওই গেট পর্যন্ত পৌঁছে দিতে রাজকুমারী তাকে সাহায্য করবে, আর বিনিময়ে জোডাঙ্গাকে পরাজিত করতে জনও তাকে হেল্প করবে। কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার আগেই থার্করা তাদের 3 জনকেই গ্রেপ্তার করে এই মন্দিরে প্রবেশ করার জন্য। আগের কথা নিশ্চয়ই মনে আছে, থার্কদের লিডার আগেই ঘোষণা করেছিল শোলা যদি এর পরবর্তীতে কোনো ভুল করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এখন রাজকুমারী এবং জনের ওই মন্দিরে অনুপ্রবেশ শোলার কারণেই হয়েছে বলে তাকে দোষী সাব্যস্ত করা হয়। যদিও থার্কদের লিডার টার্স সম্পূর্ণ ব্যক্তিগত ঝুঁকিতে ওই 3 জনকে এই স্থান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, কারণ শোলা আসলে তার নিজেরই মেয়ে। আর জন এবং রাজকুমারী যেহেতু দেবী ইসেসের গেট পর্যন্ত যাবে, তাই শোলাকেও সে তাদের সঙ্গে যেতে বলে যাতে দেবী ইসেসের কাজে সে নিজেকে নিযুক্ত করতে পারে। কিন্তু এই কাজ করার জন্য তাল হাজুস নামক একটি ধূর্ত থার্ক বাকি থার্কদের একত্রিত করে তাদের লিডারকে বন্দি করে ফেলে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য। মানে যেহেতু টার্স ওই 3 জনকে এখান থেকে পালাতে সাহায্য করেছে, তাই বিশ্বাসঘাতক হিসাবে তাকেও কারাগারে বন্দি করা হয়, আর তাদের পরবর্তী লিডার হয়ে যায় ওই তাল হাজুস। এদিকে জন, শোলা এবং রাজকুমারী বেশ কয়েকদিন ইস নদীর উদ্দেশ্যে যাত্রা করার পর শোলা জনকে সতর্ক করে রাজকুমারী তাদেরকে ইচ্ছাকৃতভাবে ভুল পথে নিয়ে যাচ্ছে।
মানে এই পথে গেলে তারা নদী পর্যন্ত পৌঁছতে পারবে না। ফলে জনও সঙ্গে সঙ্গে রাজকুমারী থেকে জানতে চায় তারা বর্তমানে কোথায় রওনা হয়েছে। এবার রাজকুমারী যখন বুঝতে পারে জনকে ধোকা দেওয়ার আর কোনো উপায় নেই, তখনই সে স্বীকার করে তারা বর্তমানে তাদের রাজ্য হিলিয়ামের দিকে রওনা হয়েছে। আর সে যে ওই রাজ্যের রাজকুমারী এটাও সে ওই মুহূর্তে স্বীকার করে এবং সঙ্গে এটাও জানায় সে চায় যে করেই হোক জোডাঙ্গাকে পরাজিত করতে, না হলে তাদের রাজ্যকে জোডাঙ্গা পুরোপুরি ধ্বংস করে দেবে। যদিও তার রাজ্যকে বাঁচানোর আরো একটি উপায় আছে, জোডাঙ্গান রাজকুমার সাবধানকে বিয়ে করা, কিন্তু সেটা রাজকুমারী একদমই চায় না। যে কারণে সে জনকে নিয়ে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে, যাতে জনের সাহায্য নিয়েই সে জোডাঙ্গাকে হারাতে পারে। কিন্তু এই সব কিছু শুনেও জন তাকে জানায় এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য ইস নদীতে যাওয়া, কারণ আমাকে যে করেই হোক আমার বাড়ি যাওয়ার উপায় খুঁজতেই হবে। তারপর আমি ভেবে দেখতে পারি আমি তোমাকে সাহায্য করব কিনা। ফলে এক প্রকার নিরুপায় হয়েই রাজকুমারীও তাদের সঙ্গে মিলে উপস্থিত হয় সেই ইস নদীর কিনারায়, যেখান থেকেই তারা ছোট্ট একটি নৌকা টাইপ বস্তুর মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। আর নদীর মাঝেই একদম অস্বাভাবিকভাবে তারা একটি উল্টানো পিরামিড টাইপ কাঠামো দেখতে পায়। ফলে জন এবং রাজকুমারী দুজন মিলেই তার ভিতরে প্রবেশ করে দেখার জন্য এটা আসলে কি জিনিস। আর ভাগ্যক্রমে ওই কাঠামোর ভিতরেই রাজকুমারী সেই নবম রশ্মি সম্বন্ধে আরো জ্ঞান লাভ করে। মানে যে রশ্মি নিয়ে সে এতদিন গবেষণা করছিল, আর যে রশ্মিকে হাতিয়ার করেই সাবধান তার এত ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। এমনকি এখানেই তারা সৌরজগতের একটি নীল গ্রাফিক্সও দেখতে পায় এবং সেইখান থেকেই রাজকুমারী উদ্ধার করে জন এখান থেকে কিভাবে ফিরতে পারে। কিন্তু এই মুহূর্তে সে তাকে ওই উপায় না বলে জানায় এইখানে কি লেখা রয়েছে এটা উদ্ধার করতে গেলে তাদেরকে হিলিয়ামের লাইব্রেরিতে যেতে হবে, যেখানে কিছু বই পড়ে তবেই রাজকুমারী তাকে ফিরে যেতে সাহায্য করতে পারবে। মানে রাজকুমারী এখনো কিন্তু চাইছে যে করেই হোক জনকে তার রাজ্যে নিয়ে যেতে। ফলে জন ও তার নিজের জায়গায় ফিরে যাওয়ার আশায় রাজকুমারীর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু ওই কাঠামো থেকে বেরোনোর পরেই তারা দেখতে পায় মাতাই শ্যাং মানে থানদের সেই লিডারের পরামর্শে এই গ্রহের আরো একটি উপজাতি সেখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে বন্দী করার জন্য। যে দৃশ্য দেখে জন ও রাজকুমারীকে নিয়ে সোলার সঙ্গে আবারও এই স্থান থেকে ফিরে যেতে শুরু করে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পরেই জন একটি জায়গায় থেমে গিয়ে রাজকুমারী এবং সোলাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ জন সিদ্ধান্ত নিয়েছে সে একাই ওই উপজাতির সঙ্গে লড়াই করবে। এমনকি পরবর্তীতেই আমরা দেখতে পাই জন সত্যি একাই ওই উপজাতির সঙ্গে লড়াই করে তাদের বেশ কিছু মেম্বারকে হত্যাও করে। কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি থাকায় যখনই জন তাদের কাছে কোণঠাসা হয়ে পড়ে, ঠিক তখনই হিলিয়ামের রাজা টার্ডোস এবং জোডাঙ্গার রাজা সাবধান ওই স্থানে উপস্থিত হয়ে সেই সমস্ত উপজাতির হাত থেকে জনকে উদ্ধার করে। আর তারপর সাবধান তার নিজের তলোয়ার রাজকুমারীকে অর্পণ করে তাকে বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু রাজকুমারী প্রথম দিকে ওই তলোয়ার নিয়ে সাবধানকে হত্যা করতে গেলেও পরবর্তীতে সে ওই সিদ্ধান্ত চেঞ্জ করে আহত জনকে সুস্থ করার জন্য জোডাঙ্গায় হাজির হয়। এরপর জনের যখন জ্ঞান ফেরে, প্রথম দিকে সে ভাবে সে হয়তো হিলিয়ামে রয়েছে, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে সে এখন জোডাঙ্গায়। তাই এখন তার কি করা উচিত এটা নিয়েই যখন সে ভাবতে শুরু করে, ঠিক তখনই রাজকুমারী থরিসের এক সেনাপতি কান্টোস কান ওই স্থানে উপস্থিত হয়ে জনকে সেখান থেকে মুক্ত করে নিয়ে যায়। আর তারপর তারা দুজন মিলেই উপস্থিত হয় জোডাঙ্গার একটি উঁচু টাওয়ারে, যেখানে রাজকুমারী থরিস তার বিবাহের পোশাকে পুরোপুরি সুসজ্জিত। কিন্তু জনকে রাজকুমারী এই মুহূর্তে তার সামনে দেখে তার সেনাপতিকে ধন্যবাদ জানিয়ে সকলকেই এখান থেকে বাইরে চলে যেতে বলে। তারপর লাস্ট বারের মতো সে জনকে অনুরোধ করে তার পক্ষে হয়ে লড়াই করার জন্য, কিন্তু জন তার এই রিকোয়েস্টের কোনো উত্তরই দেয় না। ঠিক এই মুহূর্তেই রাজকুমারীর চোখে পড়ে জনের আঙুলে থাকা একটি আংটির দিকে, যেটা দেখেই রাজকুমারী অনুমান করে জনের হৃদয় নিশ্চয়ই অন্য কারোর। মানে জনকে একজন বড় মাপের যোদ্ধা মনে করে রাজকুমারী মনে মনে তাকেই হৃদয় দিয়ে বসেছে। কিন্তু এই মুহূর্তে সে যখন এটা বুঝতে পারে জনের জীবনে অন্য কেউ রয়েছে, তখনই সে তাকে জানায় তোমার ফিরে যাওয়ার উপায় আমি অনেক আগেই জেনে গিয়েছি, তাই তুমি চাইলেই এখনই তোমার জায়গায় আবারও ফিরতে পারো। এই বলেই রাজকুমারী তার হাতে সেই মেডেলটি দিয়ে একটি নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করতে বলে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই জোডাঙ্গান প্রহরীরা তার ঘরে প্রবেশ করে এবং রাজকুমারী দেখতে পায় জন তার সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে। মানে রাজকুমারী মনে করে জন হয়তো ওই মন্ত্রের মাধ্যমে তার নিজের জায়গাতেই ফিরে গেছে, আর এটা ভেবেই সে বাকিদের সঙ্গে ওই ঘর ত্যাগ করে বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতেই আমরা দেখতে পাই জন এখনো পৃথিবীতে ফেরেনি, সে ওই স্থানেই লুকিয়ে রয়েছে। যদিও কিছুক্ষণের মধ্যেই থানদের সেই লিডার মাতাই শ্যাং জনকে তার ক্ষমতার মাধ্যমে বন্দী করে ফেলে। তারপর জন তার থেকে জানতে চায় সে দেবী ইশেসের একজন বার্তাবাহক হয়ে কেন জোডাঙ্গাকে সাহায্য করছে। উত্তরে শ্যাং তাকে জানায় তাদের দেবী যে কোনো সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যায় ভারসাম্য বজায় রাখার জন্য। মানে এখানে অনেকটা সেই থ্যানোসের পলিসি কাজ করে,
থ্যানোস যেমন ভারসাম্য বজায় রাখার জন্য অর্ধেক পপুলেশন মিটিয়ে দিতে চেয়েছিল, এখানেও কিন্তু অনেকটা সেই রকমই নীতি কাজ করছে। থানরা এই মঙ্গল গ্রহের সাম্যতা বজায় রাখার জন্য জোডাঙ্গাকে বেছে নিয়েছে। মানে জোডাঙ্গার মাধ্যমেই তারা এই পুরো গ্রহের সমস্ত সভ্যতাকে ধ্বংস করে দেবে এই গ্রহের ভারসাম্য বজায় রাখার জন্য। কিন্তু জন এত কিছু শোনার পরেও উলার সাহায্যে স্যাংয়ের থেকে মুক্তি পেয়ে একটি লাইট ফ্লায়ারের সাহায্যে সোজা রওনা হয় থার্কভিলের উদ্দেশ্যে। কারণ জন যে কোনো উপায়ে রাজকুমারীকে বাঁচাতে চাইছিল। আসলে থার্কদের লিডার স্যাং কিছুক্ষণ আগেই তাকে জানিয়েছে রাজকুমারী সাবধানকে বিয়ে করার পরেই রাজকুমারী সহ সেই সকল ব্যক্তিকেই হত্যা করা হবে যারা ওই নবম রে সম্বন্ধে জ্ঞান লাভ করেছে। যে কারণেই জন উপস্থিত হয়েছে থার্কভিলে। কারণ জন খুব ভালোভাবেই জানে তার একার পক্ষে জোডাঙ্গান বাহিনীকে হারানো কখনোই সম্ভব না। তাই জন প্ল্যান করেছে থার্কভিলে উপস্থিত হয়ে সমস্ত থার্কদের সাহায্য নিয়েই সে ওই জোডাঙ্গাকে পরাজিত করবে। কিন্তু সে তো আর জানে না থার্কভিলের বর্তমান অবস্থা কি। মানে সেইখানে যে টার্কাসকে বন্দি বানিয়ে এক ধূর্ত থার্ক তালহাজুস লিডার হয়ে উঠেছে, এটা জনের একদমই অজানা। তাই জন ওই স্থানে উপস্থিত হতেই তাকে সঙ্গে সঙ্গেই একটি কারাগারে বন্দি করা হয়, যেখানে সে থার্কদের পুরনো লিডার টার্কাসকেও বন্দি অবস্থায় দেখতে পায়। যার পর সে বুঝতে পারে তাদেরকে সাহায্য করার পর থার্কভিলের অনেক বড় পরিবর্তন হয়েছে। যাই হোক, পরবর্তীতে দেখা যায় জন এবং টার্কাসকে একটি বড় কিলিসিয়ামে নিয়ে গিয়ে দুটি বিশাল আকার সাদা বানরের সঙ্গে লড়াই করতে দেয়া হয়, যেটা সমস্ত থার্করা মিলে গ্যালারিতে বসে উপভোগ করতে শুরু করে। কিন্তু এই লড়াইয়ের মাঝেই শোলা সেখানে উপস্থিত হয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি করলে সেই সুযোগেই জন ওই দুটি জন্তুকে পরাজিত করে। আর তারপর সোজা চ্যালেঞ্জ জানায় থার্কদের বর্তমান লিডার তালহাজুসকে। কিন্তু তালহাজুস তার সঙ্গে লড়াই করতে গেলে জন নিমেষেই তার শিরচ্ছেদ করে তাকে হত্যা করে। যার পর টার্কাসি আবারও তাদের রাজায় পরিণত হয়ে একটি সেনাবাহিনী নিয়ে সোজা রওনা হয় জোডাঙ্গার উদ্দেশ্যে, যাতে জনকে তারা এই লড়াইয়ে সাহায্য করতে পারে। কিন্তু জোডাঙ্গায় পৌঁছে তারা লক্ষ্য করে ওই শহর এই মুহূর্তে সম্পূর্ণ খালি, কারণ জোডাঙ্গান রাজার বিবাহ সম্পূর্ণ হবে হিলিয়ামে, যে কারণে এই টাইমে সবাই হিলিয়ামে রয়েছে। ফলে জন ও থার্কদের অর্ডার দেয় এয়ারশিপ ব্যবহার করে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন সকলেই হিলিয়ামে উপস্থিত হয়। কিন্তু থার্করা তার এই প্রস্তাব অস্বীকার করে, কারণ থার্করা কোনোদিনই কোনো উড়ন্ত বাহনে যাত্রা করে না। ফলে জন নিরুপায় হয়ে একাই একটি এয়ারশিপ নিয়ে উপস্থিত হয় হিলিয়ামে, যেখানে বিয়ের অনুষ্ঠানের একদম শেষ পর্বে জন ওই স্থানে উপস্থিত হয়ে তাদের এই কাজে বাধা হয়ে দাঁড়ায়। এতক্ষণে থার্করাও জনের কথা মতো এয়ারশিপ ব্যবহার করে এই স্থানে এসে উপস্থিত হয়েছে। ফলে জোডাঙ্গান বাহিনীর সঙ্গে শুরু হয় থার্ক এবং হিলিয়ামবাসীর একটি মিলিত লড়াই, কারণ হিলিয়াম কোনোদিনই চায়নি জোডাঙ্গার সঙ্গে সখ্যতা গড়ে তুলতে। আর এখন যেহেতু জনের নেতৃত্বে থার্করা জোডাঙ্গার উপর আক্রমণ করেছে, তাই হিলিয়ামও বর্তমানে থার্কদের সঙ্গে যুক্ত হয়ে লড়াই করতে শুরু করে, যে লড়াইয়ে সাবধান নিহত হয় এবং জোডাঙ্গান সেনাবাহিনী পরাজিত হয়। ফলে থান্সদের লিডার মাতাই স্যাং তার রূপ পরিবর্তনের ক্ষমতা কাজে লাগিয়ে এখান থেকে পালাতে বাধ্য হয়, যার পর জনের সঙ্গেই হিলিয়ামের রাজকুমারীর বিবাহ সম্পন্ন হয়। এরপর ওই দিন রাতেই জন সিদ্ধান্ত নেয় সে চিরকালের জন্য এই গ্রহেই থেকে যাবে। আর এই চিন্তা থেকেই সে তার কাছে থাকা সেই মেডেলটি একটি গিরিখাতে ফেলে দেয়। কিন্তু এর পরবর্তীতে থান্সদের লিডার মাতাই স্যাং আবারও তার সম্মুখে উপস্থিত হয়ে তার ক্ষমতার সাহায্যে জনকে পৃথিবীতে ফেরত পাঠায়। মানে জন সেই গুহাতেই তার শরীরের মধ্যে জাগ্রত হয়ে ওঠে। এরপর প্রায় 10 বছর জন চেষ্টা করতে থাকে ওই রকম মেডেল পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় কিনা, কারণ জন খুব ভালো করেই জানে পৃথিবীতেও অন্য থান্স রয়েছে, তাই তাদের থেকে সে ওই একই মেডেল পুনরায় উদ্ধার করতে পারবে। কিন্তু বহু খোঁজার পরেও ওই মেডেল সে কিছুতেই খুঁজে পায় না, যে কারণেই সে চালাকি করে একটি প্ল্যান করে। প্রথমে ভাগনা এডগারের উদ্দেশ্যে সে একটি চিঠি লেখে আর তারপর নিজের মারা যাওয়ার একটি অভিনয় করে। কিন্তু আগে ভাগেই সে যেহেতু বলে রেখেছিল তার শেষকৃত্য না করে তার ডেড বডি একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিতে, তাই তার উকিলও তার বডি একটি ঘরে রেখে দেয়। কিন্তু এখন এডগার তার ডায়েরি থেকে জানতে পারে থান্সরা হয়তো তার ডেড বডিও নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে, যেটা থেকেই এডগার যেন তাকে রক্ষা করে। ফলে এডগারও সঙ্গে সঙ্গে উপস্থিত হয় সেই ঘরের সম্মুখে এবং নিজের নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে ওই ঘর সে ওপেনও করে ফেলে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই তার পিছনে একটি থান উপস্থিত হয়ে এডগারকে হত্যা করতে যায়, যাতে জনের ডেড বডিও সে নষ্ট করে দিতে পারে। কিন্তু এডগারের কোনো ক্ষতি করার আগেই জন ওই থানকে গুলি করে হত্যা করে। যদিও এডগার তার মামাকে এই অবস্থায় দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ পর্যন্ত জানতো তার মামা মারা গেছে। কিন্তু এখন জন তার ভাগনাকে বাকি প্ল্যান প্রকাশ করে। মানে জন এতদিন পর্যন্ত ওই মেডেল কিছুতেই খুঁজে পাচ্ছিল না, কিন্তু সে এটা ভালো করেই বুঝতে পারছিল কোনো না কোনো থান সব সময় তার উপর নজর রাখছে, যে কারণেই সে এই মারা যাওয়ার প্ল্যান করে। কারণ জন খুব ভালো করেই জানতো ওই থান তার বডি নষ্ট করার জন্য এখানে নিশ্চয়ই উপস্থিত হবে, আর এডগার তার এই কাজে অনেক বড় হেল্প করেছে।
কিন্তু প্রশ্ন হলো এই ইথানকে এখানে হত্যা করার কারণ কি? ওই যে জন চায় আবারও মঙ্গলে ফিরে যেতে, যে কারণে তার দরকার সেই একই রকমের মেডেল, যেটা একমাত্র থানসদের কাছেই থাকে। তাই পরবর্তী মুহূর্তেই দেখা যায় জন ওই মৃত থানের থেকে মেডেলটি নিয়ে আবারও সেই রুমে ফিরে যায়, আর ভাগনাকে দায়িত্ব দিয়ে যায় সে তার শরীর যেন ওই একই রকম ভাবে প্রোটেক্ট করে, যার পর সে ওই রুমের একটি বেডে শুয়ে সেই একই মন্ত্র পুনরায় উচ্চারণ করে। মানে সে আবারও বারসুমের উদ্দেশ্যে রওনা হয়, আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।